সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু টেকক্রাফট। তো আপনাদের মধ্যে অনেকেই সোলার এনার্জি বা সোলার পাওয়ারের কথা চিন্তাভাবনা করেছেন, কিন্তু আপনারা জানেন যে এই সোলার এনার্জি বা সোলার পাওয়ার খুবই সহজ উপায়ে আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে এবং ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল আছে। তো যারা এখন এই করোনার সময় 2020 এবং 21 সালের এই অর্থনৈতিক মন্দার সময় চিন্তা করছেন যে আমরা আমাদের ডেলি খরচ কিছুটা কমিয়ে নিয়ে আসতে চাইছি, তাদের মধ্যে ইলেকট্রিসিটিও একটা পার্ট। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তারা কিন্তু এই ভিডিওটা যদি ফলো করে তাহলে তাদের ইলেকট্রিসিটির যে খরচটা সেটা কিন্তু তারা 70% পর্যন্ত কমিয়ে নিয়ে যেতে পারে। তো সেই জন্য এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা মোটিভেটেড হয়ে এরকম ধরনের আরও ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে দু চারটে জিনিস, দু ধরনের টার্ম আমার বলে দেওয়া উচিত, কারণ সেটার মধ্যে প্রথম হলো যে অনগ্রিড এবং অফগ্রিড সিস্টেম। তো যে সোলার প্ল্যান্ট আমরা লাগাই তার মধ্যে কিন্তু সেই প্ল্যান্টটা দুটো সিস্টেমে আমরা লাগাতে পারি, একটা হচ্ছে অনগ্রিড, একটা হচ্ছে অফগ্রিড। অফগ্রিডের ক্ষেত্রে আমরা যে সোলার প্ল্যান্টটা লাগাবো সেটা 3 কিলোওয়াট হোক, 4 কিলোওয়াট, 5 কিলোওয়াট হোক, সেই প্ল্যান্টে যতটা আমাদের এনার্জি উৎপন্ন হবে সেই এনার্জিটা আমরা ব্যাকআপ হিসাবে একটা ব্যাটারিতে স্টোর করব, একটা দুটো বা তিনটে ব্যাটারিতে স্টোর করব। সেই ব্যাটারি থেকে পাওয়ার ব্যাকআপ হিসাবে যেমন ইনভার্টার কাজ করে সেরকমভাবে আমরা ইউজ করব এবং আবার নেক্সট ডেতে সেরকমভাবে স্টোর হয়ে আবার ইউজ হবে। এটা হচ্ছে সম্পূর্ণ অফগ্রিড সিস্টেম। এই অফগ্রিড সিস্টেমের ক্ষেত্রে কোনো লিমিট নেই যে আপনারা কত প্ল্যান্ট লাগাতে চাইছেন, কত কিলোওয়াটের প্ল্যান্ট লাগাতে চাইছেন, কত ক্যাপাসিটির প্ল্যান্ট লাগাতে চাইছেন, এইসবের কিচ্ছু আপনার লিমিটেশন নেই। অনগ্রিডের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট রুল এবং ডিফারেন্ট লিমিটেশন আছে। অনগ্রিড হচ্ছে আমরা যে রুফটপে যে সোলার প্ল্যান্টে কারেন্টটা উৎপন্ন করব সেই কারেন্টটা বা এনার্জিটা গ্রিডের মাধ্যমে আমার যে ইলেকট্রিসিটি বোর্ড আছে তাদের কাছে চলে যাবে। সেই ইলেকট্রিসিটি বোর্ড সেটাকে ডিস্ট্রিবিউট করে অন্য কাজে ইউজ করে নেবে। আমার যখন ইলেকট্রিসিটির দরকার পড়বে তখন আমি সেই ইলেকট্রিসিটি বোর্ডের কাছ থেকে ইলেকট্রিসিটি নেব। আমার কাছে দুটো মিটার বসানো থাকবে, একটা হচ্ছে আমার কাছ থেকে যে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে সেটার জন্য, একটা হচ্ছে যতটা কারেন্ট আমার কাছে আসছে সেটার জন্য। দুটোকে প্লাস মাইনাস করে কোয়ার্টারলি আমার কাছে একটা বিল আসবে। সেই বিলে যদি আমার বেশি হয় তাহলে বেশি পেমেন্ট করব, যদি কম হয় সেটা আনঅ্যাডজাস্টেড হয়ে পড়ে থাকবে, সেটা আবার ফিউচারে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো বিল কখনোই সেম আসে না, সবসময় আমাদের কনজাম্পশনের উপর ডিপেন্ড করে যে সেটা কত আসবে না আসবে। কখনো কম হয়, কখনো বেশি হয়, সেটার জন্য আমাদের ব্লেম করে লাভ নেই। তো কিন্তু ইলেকট্রিসিটি বোর্ডের একটা স্ট্রিক্ট রুল আছে, সেটা হলো যদি আমাদের ইলেকট্রিক কনজাম্পশান 100 ইউনিট হয় তাহলে আমরা 90 ইউনিট পর্যন্ত পারমিশন পাবো নেট মিটারিং করার। মানে এই যে আমরা সোলার প্ল্যান্টে কারেন্টটা উৎপন্ন করছি সেটা যেন 90 ইউনিটেরই কারেন্ট উৎপন্ন হয়। 100 ইউনিটের যদি কারেন্ট উৎপন্ন আমার সোলার প্ল্যান্ট থেকে হয় তাহলে কিন্তু তারা নেট মিটারিংয়ের পারমিশন দেবে না। যদি আমার 90%-এর ক্যাপাসিটি যুক্ত সোলার প্ল্যান্ট আমার ছাদে লাগানো থাকে তাহলেই কিন্তু আমি পারমিশন পাবো যে নেট মিটারিং করার। কারণ তারা চাইবে সবসময় 10% তাদের হাতে থাকুক, কারণ কখনোই চাইবে না যে সবসময় নেগেটিভ বিল আসতে থাকুক। তারা সবসময় চাইবে তাদেরও কিছু এখান থেকে রোলিং আসুক, কারণ তাদের মিটারের ভাড়া আছে, আরও আদার্স কিছু আছে। সেই জন্য তারা সবসময় 10% তাদের হাতে রাখার চেষ্টা করে। তো এটা অবশ্যই একটা ভালো ইনিশিয়েটিভ বলতে পারেন যে নেট মিটারিংয়ের ব্যবস্থা করাতে অনেক মানুষই রিলিফ পেয়ে গেছে ব্যাটারির হাত থেকে। কারণ ব্যাটারি একটা ঝক্কি বলতে পারেন বা একটা মেনটেন্যান্স খরচা বলতে পারেন, একটা মানে খুবই বড় একটা ঝামেলা বলতে পারেন ব্যাটারিতে। কারণ সাপোজ যদি ব্যাটারিতে কোনো কারণে চার্জ কমে যায় তাহলে কিন্তু আপনার জিনিসপত্র লাইট দপদপ করে জ্বলবে, লাইটের ব্যাকআপ সেরকম আসবে না। কিন্তু নেট মিটারিংয়ের ক্ষেত্রে সেরকম হবে না, নর্মাল যেরকম আপনার ঘরে ইউজ করেন সেরকমভাবেই আপনার ইউজ করতে পারবেন। তো এটা হয়ে গেল আপনার প্রথমের যে পয়েন্টগুলো সেগুলো। এবার আমি ডাইরেক্ট স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটা একটা করে হিসাব করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে টোটাল কনজাম্পশান আমরা কি করে পাবো, সেই কনজাম্পশান থেকে আমরা কিভাবে আমাদের যে ইউনিটটা লাগানো হবে, ছাদে যে সিস্টেমটা লাগানো হবে সেটার ক্যাপাসিটি আমরা বার করব। সেই ক্যাপাসিটির মধ্যে পারমিসিবল নেট মিটারিং ক্যাপাসিটি কত, সব কিছু নিয়ে আমি আলোচনা করব। এবং এই যে সিস্টেমটা আমরা লাগাবো তার কস্ট কতটা আমরা সাবসিডি পাবো এবং কাদের কাছ থেকে আমরা এগুলো অ্যাভেলেবেল করলে তবেই সাবসিডি পাবো, এই সব কিছু নিয়ে আমি আলোচনা করব। এবং সবার শেষে আমি এটাও বলবো যে আপনারা অফগ্রিড সিস্টেম লাগালে কত টাকা সাশ্রয় করতে পারবেন এবং অনগ্রিড সিস্টেম লাগালে কত টাকা সাশ্রয় করতে পারবেন। দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না।
অফ গ্রিড যদি লাগান আর অন গ্রিড যদি লাগান, অন গ্রিডের সিস্টেমের ক্ষেত্রে আপনারা 2 থেকে 2.5 লাখ টাকা একটা 3 কিলোওয়াট সিস্টেমের ক্ষেত্রে সেভ করতে পারবেন। আর যদি অফ গ্রিড লাগান তাহলে আপনাদের 2 থেকে 2.5 লাখ টাকা অন গ্রিডের থেকে বেশি লাগবে 3 কিলোওয়াট সিস্টেমের ক্ষেত্রে। তো আমি যে এখানে যে এক্সাম্পলটা দেবো সেখানে একটা 3 কিলোওয়াট সিস্টেমের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো টোটাল ইয়ারলি বেসিসে, ইয়ারলি বা অ্যানুয়ালি কনজামশানের অ্যাভারেজের বেসিসে আমরা এই হিসাবটা করবো। সেরকমভাবেই আপনার ইলেকট্রিসিটি বোর্ড, যেটা ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকট্রিসিটি বোর্ডগুলো আছে সেগুলো আপনাকে পারমিশন দেবে। তো আর দেরি না করে আমি ডাইরেক্ট স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে একটা লাইক দেবেন। লাইক করার পর যদি আরও কিছু আপনাদের বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞেস করবেন। তো চলুন আমি ডাইরেক্ট স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এই বিষয়ে বাদবাকিটুকু বোঝানোর চেষ্টা করছি। তো আমি ডাইরেক্ট স্ক্রিনে চলে এসেছি। তো স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এই কাস্টমার আইডির WBCL এর ইলেকট্রিসিটি বিলটা আমি খুলে বসে রয়েছি। 1 বছরের টোটাল যা কনজাম্পশন আছে তার ডিটেল 2020 আগস্ট থেকে অক্টোবর, 2020 নভেম্বর টু জানুয়ারি, তারপরে হচ্ছে 21 ফেব্রুয়ারি টু এপ্রিল এবং মে টু জুলাই। তো এখানে যা হিসাব দাঁড়াচ্ছে, এই টোটাল কনজাম্পশানের হিসাব যোগ করে দাঁড়াচ্ছে 1 ইয়ারে টোটাল এই বাড়িটার কনজাম্পশান হচ্ছে 4288 ইউনিট অথবা KWH। তো যদি এটা পার মান্থ কনজাম্পশানের হিসাব করা যায় তাহলে 357.33 KWH, আর পার ডে যদি হিসাব করা যায় তাহলে 11.91 KWH। তো এই 11.91 KWH এর জন্য আমাদের কতটা পাওয়ারে সোলার সিস্টেম লাগাতে হবে? তো 1 কিলোওয়াট যে সোলার সিস্টেম হয়, 1 কিলোওয়াট সোলার সিস্টেম 3.5 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি বা এনার্জি উৎপন্ন করতে পারে। যে আমাদের 5 আওয়ারের যে স্প্যানটা ধরা হয়, যেটার মধ্যে মানা হয় যে সবচেয়ে বেশি এনার্জি উৎপন্ন হয় সোলার প্যানেল থেকে, সেই 5 আওয়ারের স্প্যানটাকে ধরে। তো যদি এই পার্টিকুলার হাউসের জন্য আমরা সোলার সিস্টেমের কথা চিন্তা ভাবনা করি তাহলে সেটা হবে 11.91 ডিভাইডেড বাই 3.5 ইজিক্যাল টু 3.40, অ্যাপ্রক্সিমেটলি 3.5 কিলোওয়াটের একটা সিস্টেম এই বাড়িটার জন্য সুইটেবল হবে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমাদের নেক্সট প্রবলেমটা, যেখানে আমরা প্রবলেমের যে শিকারটা হচ্ছে সেটা হচ্ছে যখন আমরা অন গ্রিড সিস্টেম লাগাতে যাব তখন আমাদের ইলেকট্রিসিটি বোর্ড বা ডিসকম যেটা আছে সেটা কিন্তু পারমিট করবে অনলি 90% পর্যন্ত। মানে যে টোটাল আমাদের সোলার প্যানেলে যে কারেন্টটা উৎপন্ন হবে সেটা যেন আমাদের টোটাল কনজাম্পশনের 90% হয়। যদি আরও যে 10% থাকবে সেটা কিন্তু ইলেকট্রিসিটি বোর্ড যে থাকবে তাকে আমাদের পে করতে হবে যদি বিলটা আসে। আর যদি কম আসে তাহলে সেটা তারা অ্যাডজাস্ট করার ব্যবস্থা করবে। তো এই নেট মিটারিং যে ব্যবস্থাটা আছে, যেটা আমাদেরকে ইলেকট্রিসিটি বোর্ডগুলো বা ডিসকমসগুলো প্রোভাইড করছে, তার জন্য কিন্তু এই 3.4-এর যে আমাদের প্ল্যানটার দরকার ছিল, সিস্টেমটার দরকার ছিল, সেটা কিন্তু 90% 3.06 কিলোওয়াটের আমরা সিস্টেম লাগাতে পারবো নেট মিটারিংয়ের পারপাসে। এবার যদি এই 10%-এর বিল আমি হিসাব করি তাহলে 1.191 KWH পার ডে, 35.73 KWH পার মান্থ, এবং টোটাল যদি বিল আমি হিসাব করি পার মান্থে তাহলে 250 টাকা, 250.11, মানে ওই 250 থেকে 251 টাকা মতো আমার পার মান্থে বিল দিতে হচ্ছে যদি আমি অন গ্রিড সিস্টেম লাগাই। যদি আমি সোলার সিস্টেম ছাড়া যদি এই জিনিসটা আমি ইউজ করি তাহলে সোলার সিস্টেম ছাড়া যদি আমি ইলেকট্রিসিটিটা আমি ডিসকমসের কাছ থেকে বা ইলেকট্রিসিটি বোর্ডের কাছ থেকে যদি নিই তাহলে আমার টোটাল পেমেন্ট কত করতে হচ্ছে? 2501 টাকা বা 2502 টাকা অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, তো বুঝতেই পারছেন যে আমাকে 90% আমার এইখানে সেভ হচ্ছে। এছাড়াও কিছু কিছু পয়েন্ট আছে। এবার অনেকেই কথাটা বলবেন যে আমি সিস্টেমটা লাগাবো তারও একটা কস্ট আছে। অবশ্যই সেটার একটা কস্ট আছে। তো যদি আমি এই যে সিস্টেমটা আমি লাগাচ্ছি সেটার যদি আমি কস্ট হিসাব করি, 1 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট যে সিস্টেমগুলো হয় সেগুলোর বেঞ্চমার্ক কস্ট যেটা গভর্নমেন্ট থেকে ফিক্সড করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 48,998, আর 10 কিলোওয়াট থেকে 100 কিলোওয়াট পর্যন্ত সিস্টেমের জন্য 40,820। তো আমাদের ক্ষেত্রে যেহেতু 3 কিলোওয়াট, তো আমরা এই উপরের রেটটাই ধরবো। তো আমাদের টোটাল যে প্রজেক্ট আসছে বা সিস্টেমটার কস্ট আসছে 1,46,994। এবার হচ্ছে মেন কথা যে আমাদের যে MNRE আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা সাবসিডি প্রোভাইড করছে, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির একটা সাবসিডি প্রোভাইড করছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেই সাবসিডির আন্ডারে আমরা 30% যে টোটাল প্রজেক্ট কস্ট আছে তার
সেটা আমরা ব্যাক পাবো। মানে সাপোজ ধরুন আপনি কোনো সোলার সিস্টেম কিনলেন, সাপোজ 1 লাখ টাকা দিয়ে কিনলেন, তো সেটা কেনার পরে আপনার সব কিছু অ্যাপ্লিকেশন ফর্ম এবং এভরিথিং সাবমিট হয়ে যাওয়ার পর ভেন্ডারের মাধ্যমে তারপরে 30% সেই অ্যামাউন্টটার মানে 30,000 টাকা আপনার অ্যাকাউন্টে 6 মাসের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। তো সেই হিসাব করলে দেখা যাচ্ছে আমাদের এই সিস্টেমটা 3 কিলোওয়াটের একটা সিস্টেম লাগাতে কস্টিং আসছে 1,02,895 টাকা, মোরাললেস ওই আমি ধরলাম 1,03,000 টাকাই ধরলাম। তো এটার জন্য কোম্পানিরা যেসব ভেন্ডাররা আপনাকে প্রোভাইড করছে এইগুলো সিস্টেমটা, তো তারা ক্লেম করে যে 25 ইয়ার্সের গ্যারেন্টি আছে, যে সোলার প্যানেলগুলো লাগানো তার 25 ইয়ার্সের গ্যারেন্টি আছে। তো যদি আমি মান্থলি হিসাব করি, এই 1,03,000 টাকার যদি আমি মান্থলি হিসাব করি, তাহলে 342 টাকা বা 343 টাকা আমার মান্থলি অ্যাভারেজে খরচা আসছে। যদি আমি 25 × 12 দিয়ে ডিভাইড করি এটাকে, মানে 25 বছর তো আমি ইউজ করবো এই সিস্টেমটা, তার তো বেশি ইউজ করবো না, 25 বছর ইউজ করবো, তার কম ইউজ করলে কোম্পানি এটার গ্যারেন্টি প্রোভাইড করছে। তো আমার যেই 1,03,000 টাকাকে যদি আমি 25 × 12 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার পার মান্থ খরচা আসছে 342 টাকা বা 343 টাকা। আর আমার ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হচ্ছে 10%, মানে 250 টাকা বা 251 টাকা। টোটাল আমার 593 টাকা বা 594 টাকায় আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি 594 টাকা আমার মান্থলি পেমেন্ট করতে হচ্ছে। যেখানে আমি যদি সোলার প্যানেল না লাগাতাম, অন গ্রিড সিস্টেম না লাগাতাম, তাহলে আমাকে পেমেন্ট করতে হতো 2501 টাকা, সেখানে আমার 593 টাকায় মিটে যাচ্ছে। তাহলে আমার সেভ কত হচ্ছে 1908 টাকা পার মান্থ। যদি আমি 25 বছরের হিসাব করি, তাহলে আমার টোটাল সেভিংস হচ্ছে 5,72,000, 5,72,000 টাকা আপনার সেভ হচ্ছে 25 ইয়ার্সের স্প্যানে। এর মধ্যে যদি আমি আরও কিছু মেনটেনেন্স খরচা, যেমন ইনভার্টারের চেঞ্জের খরচা, এগুলো যদি মাইনাসও করে দিই, তাও আপনার 5 লাখ টাকা 25 ইয়ার্সের স্প্যানে সেভ হচ্ছে। যেটার যদি ইন্টারেস্ট ক্যালকুলেশন করেন বা অন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেটা একটা বড় ফিগারে গিয়ে দাঁড়াতে পারে এই 25 ইয়ার্সের স্প্যানে। তো অবশ্যই এই টাকাটা অনেকের ক্ষেত্রেই মূল্যবান, অনেকেই চাইবে যে এই টাকাটা বাঁচানোর জন্য, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই দেখুন। এরপরে হচ্ছে অফ গ্রিড সিস্টেমের ক্ষেত্রে। অফ গ্রিড সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিটেশান নেই যে আপনি 3 কিলোওয়াট লাগাবেন কি 4 কিলোওয়াট লাগাবেন, আপনার টোটাল কনজাম্পশন কত, এইসব কিন্তু দেখার কোনো সিন নেই। তাও আমি এখানে 3 কিলোওয়াটের সিস্টেম দিয়েই দিচ্ছি, কারণ যে টোটাল কস্টিংটা, সেটার যে ডিফারেন্সটা আছে সেটা বোঝার জন্য আমি 3 কিলোওয়াট সিস্টেমেরই কস্টটা ক্যালকুলেট করছি। তো 3 কিলোওয়াট সিস্টেমের ক্ষেত্রে বেঞ্চমার্ক কস্ট যেমন আছে সেই রকমই থেকে যাবে, কিন্তু তার সাথে ইনক্লুড হবে ব্যাটারির কস্ট। তো 3 কিলোওয়াট সিস্টেমের ব্যাটারির কস্ট হয়ে যাবে, যদি সিঙ্গেল পিরিয়ডের যদি ব্যাটারির কস্ট আমি হিসাব করি, তাহলে 3টে ব্যাটারি মিনিমাম লাগবে। তো সেটার জন্য 36,000 টাকা খরচা চলে আসবে, যেটা লাইফ স্প্যান হচ্ছে 4 বছর। তো 25 বছরের মধ্যে আমাকে 6 বার এই ব্যাটারিগুলোকে চেঞ্জ করতে হবে। তো সেটা যদি হিসাব করি, তাহলে 2,16,000 টাকা আমার 25 বছরের মধ্যে খরচ হচ্ছে ব্যাটারির পিছনে। তাহলে টোটাল আমার যে অফ গ্রিড সিস্টেমটার কস্ট আসছে 3,18,000 বা 3,19,000 অ্যাপ্রক্সিমেটলি খরচ আসছে। তাহলে আমি টোটাল সেভিংস কত করতে পারছি, 4,31,434 টাকা। এর থেকে যদি আমি ইনভার্টারের কস্ট এক্সট্রা বাদ দিয়ে দিই, তাহলে আমার 3.5 থেকে 4 লাখ টাকা মতো সেভ হচ্ছে অফ গ্রিড সিস্টেমের ক্ষেত্রে। কিন্তু অন গ্রিডের সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমার 5 লাখ থেকে 5.5 লাখ টাকা সেভিংস হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনার নর্মালি যে WBCL বা CSCর কাছ থেকে যে ইলেকট্রিসিটিগুলোকে নিই, সেগুলোর থেকে কিন্তু আপনি যদি সোলার প্যানেল লাগান এই সিস্টেম ফলো করে, তাহলে কিন্তু আপনি অনেকটাই সেভ করতে পারবেন। এবং এই করোনাকালে অর্থনৈতিক মন্দার মধ্যে কিন্তু আপনি অনেকটাই টাকা সেভ করে সেটা কিন্তু অন্য জায়গায় ইউটিলাইজ করতে পারবেন এবং ফিউচারের জন্য জমিয়ে রাখতে পারবেন। তো আর দেরি না করে এই যে জিনিসগুলো, এই যে আমি বললাম, এই জিনিসটা ফলো করুন, একটু স্টাডি করুন, করে কিন্তু এইটা লাগানোর চেষ্টা করুন। একটা কথা মনে রাখবেন, যদি আপনারা এই সোলার সিস্টেম লাগান, তাহলে তার ফলে কিন্তু আপনারা পরিবেশ দূষণ কিন্তু মুক্ত করতে পারবেন। কারণ আমাদের যে এনার্জিটা উৎপন্ন হয়, সেটা কিন্তু বেশিরভাগই উৎপন্ন হয় হচ্ছে থার্মাল প্ল্যান্ট থেকে। সেই থার্মাল প্ল্যান্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে দূষিত ধোঁয়া বাতাসে আসে। এছাড়াও যে আমরা যে কয়লাগুলো ইউজ করি, সেগুলো কিন্তু ওয়েস্ট হয়, সেগুলো কিন্তু দরকার পড়ে না। সেগুলো সেগুলোকে যদি থার্মাল প্ল্যান্টে না ইউজ করি, তাহলে কিন্তু সেগুলো আমাদের প্রকৃতিতে থেকে যায়। ফিউচারে যদি আমাদের কোনো কারণে দরকার পড়ে, তাহলে সেগুলো ইউজ করতে পারবো। সেগুলোরও কিন্তু পরিমাণ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের এই রিনিউয়েবল এনার্জির কথা চিন্তা করে সোলার প্যানেল লাগানোর কথা কিন্তু চিন্তা করতে হবে। এবার অনেকেরই ধারণা আছে যে সোলার প্যানেল লাগালে তো আমাদের যদি আকাশে যদি সানলাইট কম থাকে, তাহলে হয়তো
এনার্জি উৎপন্ন হবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনার পুরো অন্ধকার না হয়, পুরোপুরি যদি লাইট না চলে যায় আকাশ থেকে, ততক্ষণ কিন্তু আপনার একটু সামান্য পরিমাণ হলেও সোলারে এনার্জি কিন্তু উৎপন্ন হবে। তো এটা ভুল ধারণাটাকে আপনারা সাইডে রাখুন এবং চেষ্টা করুন যে অনগ্রিড সিস্টেম লাগানোর, কারণ অফগ্রিড সিস্টেমে বুঝতে পারছেন ব্যাটারি খরচাটা একটু বেশি, সেটা সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হবে না। তো সবসময় চেষ্টা করুন অনগ্রিড সিস্টেম লাগানোর, তাহলে নর্মাল যে আমরা ইউজ করছি সেরকমভাবে আমরা ইউজ করতে পারবো এবং বিলটা আমরা রিডিউস করতে পারবো। নেক্সট হচ্ছে কোথায় এই সিস্টেমগুলো পেলে আপনারা সাবসিডি অ্যাভেলেবেল করতে পারবেন। আমি এখানে এমপ্যানেলড ভেন্ডারদের নাম দিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1 নম্বর আছে সানক্রাফট এনার্জি প্রাইভেট লিমিটেড। এটা হচ্ছে কলকাতা বেসড যেসব এনার্জির যে ভেন্ডারগুলো আছে তাদের নাম অ্যাড্রেস এবং ইমেল আইডি সব কিছু আমি এখানে প্রোভাইড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে আছে সুইচিং এভো ইলেকট্রো পাওয়ার লিমিটেড, 3 নম্বরে আছে ক্লোরাইড পাওয়ার সিস্টেম অ্যান্ড সলিউশন লিমিটেড, আরও অগ্নি পাওয়ার আছে, তারপর সল্টলেক ইনস্টিটিউট অফ এগুলো আছে। এগুলো আপনারা পজ করে দেখে নেবেন যে কী কী অ্যাড্রেস আছে, কী কী ঠিকানা আছে এবং এখানে তাদের কতটা তারা প্রোভাইড করতে পারবে সিস্টেম, সেগুলোর সব ডিটেল আছে। এদের মেল আইডিতে আপনি মেল করে কোটেশন চাইতে পারেন বা ফোন করেও আপনারা জিজ্ঞেস করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীরকম খরচা হচ্ছে এবং সাবসিডি অ্যাভেলেবেল করতে কী করতে হবে এবং নেট মিটারিং করতে কী করতে হবে সেগুলো। এরা সাধারণত নেট মিটারিং এবং সাবসিডি অ্যাভেলেবেল করার সব দায়িত্ব এরাই নেয়, এরাই সব কিছু করে দেয়, কারণ এরা এমপ্যানেলড ভেন্ডর, এদের উপর দায়িত্ব থাকে যে তোমরা পুরোপুরি সিস্টেমটা গিয়ে লাগিয়ে সেটার যে প্রসিজার আছে সাবসিডি সেটাও সম্পূর্ণ করো এবং ইলেকট্রিসিটি বোর্ডের সাথে কথা বলে নেট মিটারিংয়ের ব্যবস্থা করে দেবেন। তো এরা কিন্তু সেরকমভাবেই কাজ করে। সো এদের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু খুব ঝামেলামুক্তভাবে আপনারা কিন্তু আপনাদের সোলার সিস্টেম লাগাতে পারবেন। আর যদি এছাড়াও অনেক প্রাইভেট এজেন্সি আছে তাদের কাছে যদি যান, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা ঝক্কি পোহাতে হবে, কারণ নেট মিটারিংটা সম্পূর্ণ আপনাকে নিজে গিয়ে করতে হবে। রেস্ট হচ্ছে আপনার যে সাবসিডি সেটার জন্য কিন্তু আপনাকে নিজেকে অ্যাপ্লাই করতে হবে, তারা কিন্তু সেই দায়িত্বগুলো নেবে না। তো এর জন্যই আমি বলছি যে এই এমপ্যানেল ভেন্ডারদের কাছ থেকে কিন্তু আপনারা সার্ভিসটা নেওয়ার চেষ্টা করুন, যাতে আপনারা এই দুটো সুবিধা কিন্তু পেতে পারেন। তো আর দেরি না করে আমি ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি এই ভিডিওটা থেকে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ধরনের যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানান, যে টপিকে আপনারা ভিডিও দেখতে চান সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব।